আচ্ছা চলো আমরা আজকে যেটা বলবো সেটা হলো তোমার ঘাত বল, ঘাত বল আর হলো বলের ঘাত। ইম্পালসিভ ফোর্স ঘাত বল হলো ইম্পালসিভ ফোর্স আর বলের ঘাত হলো ইম্পালস ফোর্স। দুটা টার্ম, আমরা দুটো টার্ম কি দেখার চেষ্টা করব। একটা হলো ঘাত বল, ঘাত বল হলো ইম্পালসিভ ফোর্স, আর বলের ঘাত এটা ইংলিশ হলো তোমার ইম্পালস ফোর্স। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখবা যে একই নাম হলো কিন্তু দুটো ভিন্ন ভিন্ন। ঘাত একবার সামনে আছে, ঘাত একবার পরে আছে, কিন্তু ঠিক আছে দুটো এক জিনিস না। এই অঙ্কগুলো এই টপিকটা পড়তে গেলে দুটো কনফিউশন তৈরি হয়। একটা ঘাত বল আর বলের ঘাত দুটা কি গুলায় ফেলা যায়, এটা একটা সমস্যা হয়ে যায়। আর আরেকটা সমস্যা হয় সেটা হলো তোমার ওই ইয়েতে ওই একটা প্লাস মাইনাস নিতে হয়, ওই প্লাস মাইনাসের তোমার হচ্ছে একটা ঝামেলা হয়। ঠিক আছে, তো মোটামুটি এই দুইটা হলো একটু ভেজাল আছে। তো এই ভেজাল দুটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করবা। এখানে দেখো আমরা ঘর্ষণ বল বলি, মহাকর্ষ বল বলি, অভিকর্ষ বল বলি, এমন নাম বলি না। সেরকমই এক ধরনের বল, সেটার নাম হলো কি ঘাত বল। ঠিক আছে, তার মানে এইটা একটা বল, এইটা এক ধরনের কি বল, যেমন তড়িৎ বল, চুম্বক বল, মহাকর্ষ বল, এইরকমই এক ধরনের আসলে এটা হলো কি একটা বল, তার নাম দিছে হলো কত ঘাত বল। তার মানে এটা একটা বল। ঠিক আছে, তাহলে বল যদি হয় তাহলে বলের একক কি হবে তোমার নিউটন। তাহলে সোজা হিসাব এটার একক হলো তোমার হলো একক হচ্ছে নিউটন। আর বলের ঘাত কিন্তু তোমার আরেকটা জিনিস। ঠিক আছে, এখানে দেখো বলের ঘাত বল আর বলের ঘাত, বলের ঘাত নামটা হলো তোমার অন্যরকম একটা, হয়তো বা এই বলের কারণে কিছু একটা কাহিনী ঘটছে, এই বলের কারণে কিছু একটা কাহিনী ঘটছে, সেটার নাম হলো তোমার ছিল বলের ঘাত। ঠিক আছে, এটা কিন্তু তোমার বল না, এটা বল না, বলটা হলো এটা। আর এটা হলো তোমার এই বলের কারণে কিছু একটা কাহিনী আছে, কি কাহিনী ঘটছে না ঘটছে সেটার নামই হলো বলের ঘাত। ঠিক আছে, তো আসো আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। ঘাত বল জিনিসটা হলো, মনে করো যে কাউকে একটা চর মারলা, জোরে একটা চর কষিয়ে মনে করো যে একটা চর মারছো, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? চর মারতে কত সময় লাগে রে? চর মারতে কি অনেক সময় লাগে? সেকেন্ডের মধ্যে চর মারা শেষ হয়ে যায় না? সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ছিল চর মারাটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে হলো খুব অল্প সময়ের জন্য ক্রিয়াশীল কিছু একটা চর মারার জন্য তোমাকে সময় লাগছে কত, খুবই কম সময়, এই যে মারলাম। কিন্তু এখানে একটা বল প্রয়োগ করছে, এই বলের মানটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, যত জোরে মারবা তত বেশি লাগবে হয়তো বা। ঠিক আছে, তাহলে দেখো একটু সংজ্ঞাটা তাহলে এইভাবে দেওয়া যায়, খুবই অল্প মানের একটা বল বেশি সময় ধরে যদি ক্রিয়া করে। ঠিক আছে, চর মারতে কিন্তু তোমার হচ্ছে দেখো, না না ভুলে গেল সংজ্ঞাটা বলতে। একটা চর যখন মারো তখন কিন্তু একটা জোরে একটা বল দাও, তার মানে একটা বলের মানটা হবে বেশি। আর বল এবং গালের যে সংস্পর্শ, যে সময়কালটা, ওই সময়কালটা তোমার ছিল অল্প সময়। ঠিক আছে, তাহলে এইভাবে বলা যায় যে সংজ্ঞাটা খুব বেশি মানের একটি বল খুব বেশি মানের একটি বল খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য যদি ক্রিয়াশীল হয়, তাহলে তাকেই তোমার হচ্ছে কি বলা যাবে, তাকেই তোমার হচ্ছে কত ঘাত বল বলা যাবে। যেমন চর মারতে গেলে সময়কালটা কিন্তু খুবই কম থাকে, কিন্তু বলের মানটা বেশি। আস্তে চর মারো না, একটু জোরে সোরে মারো, চর মারো। তারপর হচ্ছে উদাহরণ হিসেবে দেওয়া যায় তোমার ব্যাট বল। যখন ব্যাট করা হচ্ছে, তো ব্যাট যখন এভাবে কষে মারতেছে ব্যাটসম্যান, দেখবে যে ব্যাট এবং বলের সংস্পর্শ কালটা, ব্যাট এবং বলের সংস্পর্শ কালটা কিন্তু খুবই 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 কম সময় থাকে। ঠিক আছে, এবং তার ইফেক্টটা কিন্তু অনেক দূর,
বলটা যখন মারা হয়েছে দেখবে যে তোমার হচ্ছে যে একদম সাই করে যা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে, যাচ্ছে না, ঠিক আছে। এই যে একটা বিশাল মানের একটা বল একটা ছোট সময়ের জন্য ক্রিয়াশীল ছিল, এটার নামই হলো কত, ঘাত বল। তো ব্যাট বলের ছবিটা যখন আঁকালাম তখন ব্যাট বল দিয়ে যখন বললাম তখন তার ছবিটা একটু আঁকাই। মনে করো এটা হলো তোমার হচ্ছিল ব্যাট, আর এটা হলো তোমার হলো কত, বল। তো ব্যাট এবং বল, তো ব্যাট এবং বলের সংস্পর্শকাল হলো এখান থেকে, যাই হোক একটা সময় তো লাগবেই, যে সময় ধরে তোমার সেটা একত্রের মানে সংঘর্ষ হয়েছিল আর কি। আচ্ছা, তো দেখো এখানে আরেকটা জিনিস একটু ফ্যাক্টর কাজ করবে, যখন তুমি এখান থেকে ব্যাট এভাবে নিয়ে কষে মারতেছো তখন তোমার হাত দিয়ে কিন্তু একটা বল প্রয়োগ করা হচ্ছে, হাত দিয়ে কিন্তু তুমি একটা বল দিছো, ঠিক আছে। তো হাতের বল, একটা এফ বল দিছো, এই এফ বলটা কিসের বল হচ্ছে, হাত দিয়ে যে বলটা তুমি প্রয়োগ করছো সেটা। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ব্যাট যখন তুমি ক্রিয়াশীল তখন তার ওজন আবার নিচের দিকে আছে। তাহলে এখন বলো এই দুটার মধ্যে কোনটা তোমার আসলে ঘাত বল হবে, কোনটা তখন ঘাত বল হবে? দুটা বল ক্রিয়াশীল এখানে, তার মধ্যে আমি ঘাত বল কোনটা হবে তাহলে? এফ হবে ঘাত বল। আর কেউ? এফ হবে, এফ মাইনাস এম জি। মাইনাস কেন হলো? মাইনাস তো হওয়ার প্রশ্ন আসে না, কারণ এম জি খাড়া নিচের দিকে আছে, আর এফ হলো তো তোমার এই দিকে গেছে, দুটো তো মোটামুটি লম্ব হয়ে থাকে, 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না তো, 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে না। আচ্ছা, না না লব্ধি হবে না। এখান থেকে অঙ্ক করতে গেলে খুব বেশি মানের একটা বল, ঠিক আছে, এই বলটা এর বলের মানটা অনেক অনেক বেশি, খুব না মানে ভালোই রকম বেশি হয়, যখন হাত দিয়ে কষে মারা হয় ব্যাটের ওজন কিন্তু খুব একটা বেশি হয় না। ওই যে ব্যাডমিন্টন যখন খেলতেছো র্যাকেট ব্যাট, সেক্ষেত্রে তুমি হাত দিয়ে কষে মারতেছো, চাপ গুলা মারতেছো না, অনেক জোরে কিন্তু মারা হচ্ছে, কিন্তু ব্যাডমিন্টনের ওজনটা কত, খুবই নেগলেক্ট, মানে খুবই কম সেই হিসাবে ধরতে গেলে, সেই হিসাবে এইটাকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে দেওয়া থাকলে শুধু একটাই নিয়ে কাজ করতে হয়, এই বল নিয়ে ওজনটা নেগলেক্ট, ওজনের পরিমাণটা খুবই খুবই কম, ঠিক আছে। যদি অনেক ভারী বস্তু হয়ে যায় তখন আবার দেখা যাবে যে ওই ওকে আবার এফ বল দিয়ে নড়াচড়া করা যায় না, ঠিক আছে। যেমন হলো দেয়াল টেয়াল আছে, এখানে কিন্তু আর যতই এফ বল প্রয়োগ করো তখন কিন্তু আর হচ্ছে না ওইখানে। তো যাই হোক, আমাদের দেখতে হবে যে খুব বেশি মানের একটা বল যেটা থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে, অপর বলটা তোমার ছিল বাদ, ঠিক আছে। আর একটা জিনিস এখানে বলে দিচ্ছে খুব কম সময়ের জন্য, তাই না? খুব কম সময় বলতে গেলে আসলে ডেল্টা টি টেন্স টু জিরো, প্রায় 0 সেকেন্ডের কাছাকাছি, 0.1 0.2 মিলি সেকেন্ড এরকম হয়। দেখো ব্যাটে বলে সংঘর্ষ কাল কিন্তু তোমার ওই রকমই সময়কাল হয়, ঠিক আছে, 1 সেকেন্ড কিন্তু হয় না। 1 সেকেন্ড হলে তো মেলা কাহিনী হয়ে যেত, ওই যে ক্যাচ হচ্ছে যে বারবার বারবার রিপ্লে দেখে দেখে দেখতেছে, ওটা অত দেখা লাগতো না যদি 1 সেকেন্ড সময়কাল থাকতো, ঠিক আছে। যদি 1 সেকেন্ড সময়কাল থাকতো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছিল ঝটপট কিন্তু তোমার হচ্ছিল হয়ে যাইতো, ঠিক আছে। 1 সেকেন্ড সময়কাল না থাকে কত, 0.1 0.01 সেকেন্ড, এত অল্প সময়ের জন্য যেহেতু থাকে, খুবই খুবই অল্প সময়ের জন্য থাকার কারণেই তোমার হচ্ছিল এই ব্যাটে বল যখন ওই যে স্লিপারে ক্যাচটা যায় না কিপারের কাছে, বারবার রিভিউ দেখে 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 ডিসিশন নেয় যে হ্যাঁ এটা আউট না আউট না, টাচ লাগছে না লাগেনি, কি রকম হয় না, ওই রকম অবস্থা, ঠিক আছে। অনেক কম সময় থাকে, টেন্স টু জিরো, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এই হলো মোটামুটি আমাদের হচ্ছিল ঘাত বল। আর হলো বলের ঘাত জিনিসটা হলো কোনটা, বলের ঘাতটা হলো এই যে ব্যাটে বলে যখন সংঘর্ষ হলো, হওয়ার পর কি কাহিনীটা ঘটছে। বল হলো তোমার এই জায়গায় ছিল, এখান থেকে তোমার মনে করো চলে গেছে বাউন্ডারি লাইনে, ঠিক আছে। বাট আমি এখানে স্থির ছিলাম চুপচাপ, এরকম করে দাঁড়িয়েছিলাম, চর মারছে আর আমি চটকানি খাই, এইভাবে হয়ে গেলাম, ঘুরে যাবো তো পড়ে যাবো না, এতটা চিকন নই যে শুটকি মাছ নই আমি যে ফু দিলে উড়ে যাবো, এতটা চিকন হয়নি যে তোমার ছেলে কেউ চর মারবে আর ছিটকে আরেক জায়গায় যা পড়বো, ঠিক আছে। হিন্দি সিরিয়ালের মতো যে পাক খাইতে 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 যা গলার দড়ি পইরা ফাঁস লেগে যায়, এরকম আর হবে না। তো যাই হোক, কিছুটা একটা পরিবর্তন হবে, হয়তো বা আমি এখানে ছিলাম আমার মুখটা পরিবর্তন হয়ে এইদিকে হবে, বা হচ্ছে তোমার ব্যাটে বলে সংঘর্ষ হওয়ার সময় যে বল এখানে ছিল এখান থেকে হয়তো দূরে বাউন্ডারি লাইন বা ফিল্ডারের কাছে কারো কাছে তো গেছে, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে তোমার ছিল যে ইফেক্টটা হলো ঘাত বলের কারণে যে ইফেক্টটা যে পরিবর্তনটা পাইছো সেটাই হলো তোমার ছিল বলের ঘাত। তার সংজ্ঞাটা দেওয়া যায় এইভাবে, ঘাত বলের
কারণে ঘাত বলের কারণে ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলে। ভরবেগের পরিবর্তন, এই অবস্থায় যখন ব্যাটে বলে সংঘর্ষ হচ্ছিল তখন একটা ভরবেগ ছিল, সংঘর্ষ হওয়ার পর হয়তো বল আরো জোরে যাচ্ছে, তার মানে তার বেগ বেড়ে গেছে, তাহলে তার ভরবেগও হয়তো আরো বেড়ে গেল। তাহলে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটা হলো তোমার ছিল কি বলের ঘাত। আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দিচ্ছি, চলো আরো আমরা থিওরি প্রমাণ একটু দেখি। আমরা সবাই নিউটনের সূত্র থেকে একটা জিনিস জানতাম, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক, ঠিক আছে। তারপর সমানুপাতিক উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসতো, ইকুয়াল টু দিয়ে একটা কনস্ট্যান্ট কে আসতো, আর এই কে এর বদলে আমাদের কি লেখা যায়, 1 লেখা যায়, ঠিক আছে। কে এর বদলে কি লেখা যায়, 1। F equal to dp ভাগ হলো কত dt, তা আমরা ফাইনালি আমরা ছিল F equal to কত dt এটা লিখতেই পারি। K equal to 1 হয়, সেটা প্রমাণ হবে একটা ছক করে তোমাদের দেখাই দিছিলাম। তো যাই হোক, আমার দরকার এইটুকুই যে P দরকার। P কে কি বলা হয়, ভরবেগ বলা হয়, তাই না। তাহলে ভরবেগের বদলে এইটা লেখা যায় mv dt। F is equal to constant, m টাকে যদি বের করে নিয়ে আসো তাহলে dv ডিভাইডেড বাই হলো কত dt, তাহলে F dt is equals to হলো m dv, ঠিক আছে। তাহলে তারপরের লাইন দেখো, F dt is equals to m v2 মাইনাস হলো কত v1। dv মানে কিন্তু এগুলো আমাদের জন্য ডিফারেন্সিয়েশন, এগুলো চিন্তা ভাবনা করো না। উপরে হলো কোটিদ্বয়ের অন্তর, নিচে হলো কত তোমার ভুজদ্বয়ের অন্তর। উপরে হলো কোটিদ্বয়ের অন্তর, নিচে হলো কি ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে। সেটাই করছি আমি। এই দুটাকে কি বলা হচ্ছে তোমার বেগের পরিবর্তন বোঝানো হয়, মানে কোটিদ্বয়ের অন্তর বোঝানো হয়। তাহলে শেষ মাইনাস হলো আদি, এখনই লিখবো এটার বদলে তোমার ছিল ভি, আর হলো কত তোমাদের ছিল শেষ মাইনাস হলো আদি। এভাবে তো তোমরা প্রকাশ করো, শেষ আর আদিকে ভি মাইনাস হলো কত ভি নট, ঠিক আছে। এটা কিন্তু ডিফারেন্সিয়েশন না। আবার ভাই বোনা যে ভাই এখানে তো ডিভি ভাগ হলো কত ডিটি, হ্যাঁ ডিফারেন্সিয়েশন অপারেটর, কিন্তু যখনই একসাথে থাকে তখনই আমরা বলি উপরে হলো কোটিদ্বয়ের অন্তর, নিচে হলো ভুজদ্বয়ের অন্তর, এবং এটাকে কি বলা হয়, ঢাল বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু আমি সেই প্রথম থেকেই পড়ানো হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, তারপরের লাইনে এফ ডিটি এম ভি মাইনাস এম ভি নট, এটা হলো শেষ ভরবেগ, এটা হলো আদি ভরবেগ। তাহলে কি লেখা যায়, পি টু মাইনাস হলো পি ওয়ান ইজ ইকুয়ালস টু হলো কত ডেল্টা পি। তাহলে এফ ডিটি ইকুয়াল টু হলো কত ডেল্টা পি। সংজ্ঞায় কি বলছে, ভরবেগের পরিবর্তনকে, ভরবেগের পরিবর্তন, তাহলে এটা ভরবেগের পরিবর্তন যে জিনিসটা হলো এইটার নামই হলো বলের ঘাত। তাহলে বলের ঘাত হলো তোমার ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। আর ভরবেগের পরিবর্তন সমান লেখা যায় এফডিটি। তাহলে সেই হিসাবে বলের ঘাত হলো যে দ্বারা প্রকাশ করা হয় জে ইকুয়াল টু এফডিটি, ঠিক আছে। আবার জে ইকুয়াল টু এটাও লেখা যায় ডেল্টা পি। তার মানে হচ্ছে ভরবেগের বের করার সূত্র, এটা বলের ঘাত বের করার সূত্র। আরো আছে, আমরা এখান থেকে এফ ইকুয়াল টু কত এম এ, আবার ওখান থেকে এম এ, এগুলো ছিল চেঞ্জ করে 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 কিছু একটা নিয়ে আসতে পারবো। সেটা আমরা দেখবো অঙ্ক করার সময় কি কি লাগে না লাগে তখন দেখবো। তো এখন আমাকে বলো বলের ঘাতের একক কত হবে, একক কত হবে? কোন এককই হবে না, নিউটন সেকেন্ড। তারপর একক হবে না কেন রে, এটা বলের একক তো বল নিউটন, আর টাইম মানে তোমার সেকেন্ড, তাহলে তো নিউটন সেকেন্ড, চোখ বন্ধ করে হচ্ছে, হ্যাঁ নিউটন সেকেন্ড হবে, ঠিক আছে। আর কিছু হবে না রে, আরো হবে তো, এই যে এটা আছে। তুমি এখন নিউটনকে ভাঙো না কেন, নিউটনকে ভাঙলে কি কি হয়, নিউটনকে ভাঙলে হচ্ছে এফ ইকুয়াল টু কত এম এ, এফ ইকুয়াল টু কত এম এ। তাহলে এম এর একক হলো কেজি, এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড। তাহলে আসলে কত কেজি মিটার পার সেকেন্ড। বেশ,
কেজি মিটার পার সেকেন্ড। তার মানে দেখো তোমার একক কিন্তু দুটো হচ্ছে, একটা হলো নিউটন সেকেন্ড আর একটা হলো কেজি মিটার পার সেকেন্ড। দেখো ভরবেগের এককও কিন্তু কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভরের একক হলো তোমার ছিল কেজি, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। দুটো এককই মনে রাখতে হবে। অবশ্য নিউটন সেকেন্ডে আমরা সবসময় ইউজ করবো এসআই একক সেই হিসাবে, কিন্তু বলা যায় না, এমসিকিউ গুলোতে ওটাও দেওয়া থাকতে পারে। আচ্ছা, তো এখন তোমাদের মোটামুটি হাতে ক্লিয়ার হওয়া উচিত এতক্ষণে যে যাই হোক ঘাত বল কি জিনিস আর বলের ঘাত কি জিনিস। আর একটা সমস্যা থাকে যে আমাদের প্লাস মাইনাস, কখন প্লাস হবে কখন মাইনাস হবে, তো ওটা না হয় আমরা অঙ্ক করতে করতে শিখি। কারণ এখন বলে দিলে খুব একটা মনে থাকবে না, অঙ্ক একটু উদাহরণের মাধ্যমে যদি বলে দেওয়া থাকে তাহলে একটু মনে পড়বে, ভালো মতো বোঝা যাবে আর কি। তো লাগবে অঙ্ক করি। এই কালকে যে ভিডিও লিঙ্কটা দিছিলাম ওটা কি সবাই পাইছিলা? কাদের কাছে গেছে? অনেক কজনকে দিছি তো, প্রায় 64 জনকে দিছি। ওটা তোমাদের ইয়ে করতে হবে না, বারবার ইমেইলে ঢুকে যে তোমাকে ওই লিঙ্কে যেতে হবে তা না। ইউটিউবে ঢুকে ডিরেক্টলি ভিডিও লিঙ্কে মানে ওই ভিডিওতে চলে যাবা, ওটা চাপ দিলে তোমার দেখবা যে ক্লিক করলে ভিডিওটা প্লে হয়ে যাবে। ওই ইমেল অ্যাড্রেস যে ফোনে লগ ইন করা থাকবে সবাই ওই ইমেল অ্যাড্রেস থাকলেই ওটাতে দেখতে পারবে আর কি, বুঝতে পারছো? এভাবেই তোমার মনে করো যে মোটামুটি ভিডিও গুলো দেওয়া হয় এবং কোয়ালিটি গুলো মোটামুটি ভালো থাকে। জুমের ভিডিও দেখলাম যেটা হয় রেকর্ড করলে ওটা সাইজ হয় কম, বুঝছো, 200-300 এমবির মতো হয়। 200-300 এমবির ভিডিও তোমার হচ্ছে হলো সমস্যাটা হলো আটকে আটকে যায়। আমি দেখলাম কোয়ালিটি ভালো হয় না। আমি দুটোই ট্রাই করে দেখছি, সবচেয়ে বেস্ট হলো আমি যেটা তোমাদের দিছি। এটা প্রায় 1080p তে দেওয়া আছে। 1080 দেয়নি মনে হয়, 720 দিছি। কেউ তো আর 1080 দেখে না, 1080 অনেক এমবি কাটে। ওয়াইফাই দিয়ে আপলোড দিতে গেলে মনে করো যে সেই দিলে নাকে তেলতে ঘুম পাবে, পরদিন সকালে আপলোড হবে কিনা সন্দেহ আছে। নেটের স্পিড এটা ভালো না এদিকে। আচ্ছা, তো যাই হোক চলো আমরা দেখি অঙ্ক করি। এই অঙ্কর প্রশ্ন তুলতেই তো সমস্যা হয়ে যায়। 10 নম্বর অঙ্ক তোমাদের নোটে, 10 নম্বর অঙ্ক তোমাদের নোটের পিডিএফ সবই দিয়ে দিছি। আমি একটু শর্টকাট মারলাম, কারণ হচ্ছে অঙ্ক তুলতে প্রশ্নটা তুলতে অনেক বড় আর কি। আমাদের মেজর টার্ম গুলো সেটা দেখি আর কি। 2 কেজি ভরের একটি লোহার গোলক, বেশি উপরে চলে গেছে। ওরে আল্লাহ, যারা মোবাইলটা ইয়ে হয়ে গেছে একটু। এটা হলো তোমার মোবাইল সরে গেছে, কেন একটু সরে গেছে। এই তো আমার দাগ দেওয়া আছে। তো 2 কেজি ভরের একটি লোহার গোলক 5 মিটার 5 সেকেন্ড বেগে এত বেগে একটি দেওয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে প্রথমটা বলছে বলের ঘাত কত, তারপর বলছে ডেল্টা টিউ বলে দেওয়া থাকতে পারে, অনেক সময় ডি টিউ দেয়, ঠিক আছে, দিতে খুব একটা সমস্যা হয় না আর কি। 0.01 সেকেন্ড হলে দেওয়াল কর্তৃক ঘাত বল। তাহলে আগে আমাকে বলো প্রথমে কি বের করতে বলছে, তারপর কি বের করা লাগবে। দুটা বের করতে বলছে আমাদের, তো দুটাই আমরা বের করব।
তো আগে দেখো প্রথমে কি দেওয়া আছে, তারপর দেখো কি বের করতে হবে, ঠিক আছে? তো বলো কি করতে হবে, আমাকে কি বের করতে বলছে প্রথমে? প্রথমে বলছিল তোমার ছিল বলের ঘাত, তার মানে কি এফ না জে, কোনটা? জে বের করতে বলছে কিন্তু, তাই না? তাহলে জে বের করার সূত্র তো তোমাদের লিখে দিছি, তাই হোক সূত্র খুব একটা ফ্যাক্টর না, আমরা দেখবো কি কি করা যায় না যায় দেখবো। আগে এখানে ফ্যাক্টরটা হলো ছবি আঁকাতে হবে। তো তোমার মনে হয় ছবি খুব একটা সমস্যা না হলেও ছবিটা লাগবে, কারণ আছে ছবি আঁকা একা করবা। এটা হলো একটা দেওয়াল দেওয়া আছে, দেওয়ালের পর একটা হলো 2 কেজি ভরের একটা লোহার গোলক, ঠিক আছে? 2 কেজি ভরের একটা লোহার গোলক যাচ্ছে হলো তোমার হলো ভি নট, আদি বেগ হলো কত, ভি নট 5 মিটার/সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খাইলো, ঠিক আছে? তাহলে লম্বভাবে যদি ধাক্কা খায় তাহলে ব্যাক করবে না এখন? আর ব্যাক করছে কত মিটার বেগে? ভি ইকুয়ালস হলো তোমার 3 মিটার/সেকেন্ড বেগে। তাহলে দেখো 5 মিটার বেগে দেয়ালে ধাক্কা খাইছে, 3 মিটার বেগে তোমার হলো ব্যাক করছে, মাঝখানে 2 মিটার, তাহলে কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এই গায়েব হওয়ার কারণটা হলো দেখো কোন একটা ভারী বস্তু যখন মাটিতে পড়ে তখন মাটিতে কিন্তু একটু দাবা যায়, তাই না? হয়তোবা ওইখানে তোমার কিছু একটা কাহিনী হওয়ার কারণে কিছু শক্তি নষ্ট হয়ে গেছে, দেয়ালের কার সাথে সংঘর্ষ হওয়ার কারণে কিছু শক্তি কি নষ্ট হয়েছে, ঠিক আছে? তো আমাকে কি বের করতে বলছে, জে বের করতে বলছে। তাহলে জে বের করার সূত্রটা কি জানি জানো? জে ইজ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন P2 মাইনাস হলো কত, P1, তাহলে এম ভি মাইনাস হলো কত, এম ভি নট। দেখো তো এটা না, এটা পি দাও আর এখানে পি নট দাও, আমাদের সবসময় যেটা মনে হয় এটা শেষ ভরবেগ আর এটা হলো কত, আদি ভরবেগ। তাহলে শেষ বেগ মাইনাস হলো আদি বেগ। তাহলে এখন ক্যালকুলেট করে দেখো তো জে এর মান কত আসে। -4 আছে, -16 আছে, ঠিক আছে? -16 হবে। এই ভি এর মানটা যদি পজিটিভ ধরো, এইদিকে যাচ্ছে ভি এর মান পজিটিভ, ঠিক আছে? একটু মাথায় ভালো করে খেয়াল করে রাখো, এটাই ফ্যাক্টর, এটার জন্য ছবিটা লাগবে আমার। এটা হলো পজিটিভ, তাহলে বিপরীত দিকে আসাটা কত, নেগেটিভ। আর এই পজিটিভটা হচ্ছে গোলকের সাহায্যে, গোলক সামন দিকে যাচ্ছে সেজন্য, এই নেগেটিভ হচ্ছে দেয়ালটাকে ব্যাক দিছে, প্রতিক্রিয়া বল দিছে। তার মানে মাইনাসটা একটু বর্ণনা যদি করতে চাও তাহলে যদি বলতে পারো এইভাবে, এই মাইনাস হওয়ার কারণ হলো দেয়াল কি দিছে, প্রতিক্রিয়া বল দিছে, দেয়াল কি দিছে, প্রতিক্রিয়া বল দিছে। আর এটা ক্রিয়া, এটার নাম হলো কি, প্লাস হওয়ার কারণে এটা হলো তোমার আসলে ক্রিয়া, দেয়ালকে যা কি করবে, ধাক্কা দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এম ভি, এই এম এর মান হলো তোমার ছিল 2, ভি এর মান হলো তোমার ছিল কত, -3, মাইনাস এম এর মান হলো 2 আর ওটার মান হলো 5 করে দেখো -16 নিউটন আসে, ঠিক আছে? মাইনাস কত নিউটন, 16। বোঝা গেছে? এটা একটু প্লাস মাইনাস হিসাব করে করতে হবে। তারপর দেখো, তারপর আমাকে কি বের করতে বলছে, ডিটির মান দেওয়া আছে, ডিটির মান দেওয়া আছে হলে দেখাও যে দেয়াল কর্তৃক ঘাত বল, মানে কি বের করতে বলছে রে, ছোট হাতের এফ না বড় হাতের না কি, এফ বের করতে হবে না? এফ জি ইজ ইকুয়ালস টু ডিটি। তাহলে এখান থেকে দেখো এফ ইজ ইকুয়ালস টু জে ডিটি বের হয়ে যায়। জে এর মান হলো তোমার হচ্ছে -16 আর ডিটির মান 0.01 ইকুয়াল টু -1600 নিউটন আসে। দেখো তো এই পর্যন্ত আসছে না আসেনি? এ পর্যন্ত বোঝা গেছে? দেখো কনফিউশন থাকলে বলো। তো একটু খেয়াল করে দেখো, এখানে একটা মাইনাস দিয়ে তোমার অ্যান্সারটা আসছে, মাইনাস আসার কারণটা কি, এটার দ্বারা কি বুঝে একটু যদি বর্ণনা করতে বলে। আমার তো এফ বের করতে বলছে, করে ফেলছি আমরা, কিন্তু এই মাইনাসটা আসছে, এটা দিয়ে কি বুঝাচ্ছে এখন? মাইনাস দিয়ে আসছে, এটা কি বুঝাচ্ছে? ভেতরের দিকে ক্রিয়াশীল, এটা প্রতিক্রিয়া হচ্ছে, তাই না? বাধা দানকারী বল, বাধা দানকারী আসলে বলো না, কারণ বাধা দানকারী হলে তো একই দিকেই হবে, এই তো ব্যাক করতেছে, এটা তো তখন বলটা দেয়ালে লাগে ব্যাক করতেছে, এটা তো বাধা দেয়নি আসলে। এখানে তোমার প্রতিক্রিয়া বল হবে, দেয়াল কর্তৃক প্রতিক্রিয়া বল।
ঠিক আছে, একটু খেয়াল করে দেখবা যে দুইটা কেস হবে অ্যান্সার। প্রশ্ন দুই ধরনের জিনিস থাকবে, ঠিক আছে, এটা আমাদের বোঝার বিষয়। আমি উপর থেকে একটু মিশে দিচ্ছি। আমাদের প্রশ্নে দুটো জিনিস থাকবে, একটু দেখো কোনটা প্লাস কোনটা মাইনাস হবে, একটু খেয়াল করে দেখো। দেয়াল কর্তৃক প্রযুক্ত ঘাত বল গোলক কর্তৃক প্রযুক্ত। দেখো একটু খেয়াল করে দেখো, দেয়াল কর্তৃক আর একটু ভালো করে যদি বলা হয় গোলকের উপর, আরো মনে ভালো হয়। দেয়াল কর্তৃক গোলকের উপর প্রযুক্ত ঘাত বল আর গোলক কর্তৃক দেওয়ালের উপর, দুটো কিন্তু এক কথা না রে, দুটা আলাদা আলাদা, ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেওয়াল কর্তৃক গোলকের উপর, তাহলে দেওয়াল গোলকের উপর মানে গোলকটাকে এইদিকে ব্যাক করতেছে তার উপর প্রতিক্রিয়া বল। আর এটাতে কি বলছে, গোলক কর্তৃক দেয়ালের উপর, গোলকটা যখন দেয়ালকে যখন আঘাত করতেছে তখন সেটা, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, গোলকটা যখন এইদিকে হবে, গোলকটা দ্বারা দেয়ালের উপর তুমি বেগ ধরছো কত, তোমার পজিটিভ, তার মানে এইটার মান হবে তোমার পজিটিভ, ঠিক আছে। তার মানে যদি বলে গোলক কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল, এটা হবে তোমার আসলে পজিটিভ। বোঝা গেছে কথা? আরেকবার দেখো, গোলক কর্তৃক দেয়ালের উপর, গোলকটা যা কি করতেছে, দেয়ালকে আঘাত করতেছে, গোলকটা যা বা বলটা যা যখন দেয়ালকে আঘাত করে তখন বল দ্বারা দেয়ালের উপর কিছু একটা কাজ হচ্ছে, মানে এটাকে ক্রিয়া বলা হয়। আবার দেয়াল কি করবে, ব্যাক ফোর্স দিবে। প্রশ্নটা দেওয়া আছে কত, দেয়াল কর্তৃক গোলকের উপর, তার মানে পিছন দিকে এইদিকে আসতেছে, সেটার মান হবে মাইনাস, এটা হলো মাইনাস। অ্যান্সারে তোমার হয়তো পজিটিভ হবে নয়তো নেগেটিভ হবে, দুটাই হতে পারে, ঠিক আছে। প্রশ্ন দেখতে হবে আমার কি চাইছে। প্রশ্ন চাইছে হলো কত, দেয়াল কর্তৃক, তার মানে হচ্ছিল দেয়াল কর্তৃক, তার মানে আমরা যেটা বের করছি সেটা কিন্তু নেগেটিভে আসছে, তার মানে অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি প্রশ্ন এভাবে চাইতো গোলক কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল কত, প্রশ্নটা কি চাইছে, এই যে এটা চাইছে, আমি যেটা সেকেন্ড লাইন লিখছি এটা চাইছে, গোলক কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত ঘাত বল কত। তাহলে তুমি জানো গোলক কর্তৃক দেয়ালের উপর যদি হয় তাহলে সেক্ষেত্রে হয় তোমার ছিল পজিটিভ, ঠিক আছে। ক্রিয়া যেটা, এটা না হলে ক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া, তো ক্রিয়া হলো তোমার ছিল হবে পজিটিভ, কিন্তু তোমার যে অ্যান্সার আসছে সেটা না হলে কত নেগেটিভ। তাহলে অ্যান্সারকে এখন পজিটিভ করার উপায় কি, কি করতে হবে? তোমার অ্যান্সার আসছে নেগেটিভ, করতে হবে হচ্ছে পজিটিভ, তার মানে অবশ্যই একটা মাইনাস দ্বারা গুণ করা লাগবে না, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে এরকম লিখবা, গোলক কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত ঘাত বল ইকুয়াল টু মাইনাস 1600 নিউটন, ঠিক আছে। দুটো অ্যান্সার, আর এটার অ্যান্সার হলো তোমার হচ্ছিল -1600। দুটো প্রশ্ন দুই ধরনের অ্যান্সার হবে, একটা হলো -1600, একটা হলো কত তোমার 1600। তো পরীক্ষার খাতায় তোমার হচ্ছিল এমসিকিউ গুলোতে সবচেয়ে বেশি আসে এই অঙ্কগুলা, অপশনের ভিতর কত দেওয়া থাকে 1600, খতে দেওয়া থাকে -1600। তুমি মনে করো অ্যান্সার বের করছো 1600, ধূপধাপ দেখে দিলে শেষ। এখন এটা প্লাস হবে না মাইনাস হবে এটা যদি খেয়াল না করো তাহলে পুরোটাই ভুল গেছে, ঠিক আছে। একটু অপশন খেয়াল করে করে অ্যান্সার করতে হবে। তো আরো দু একটা অঙ্ক করবো এই টাইপের, আরো তখন কনফিউশন গুলো ক্লিয়ার হবে। আমি এই লেখাটা মিশাচ্ছি না, এই লেখাটা থাকুক। এটা হলো 13 নাম্বার। পুনরায়
250 গ্রাম ভরের বল 10 মিটার উপর থেকে পড়ে মানে মাটিতে পড়ছে, পরে আবার 5 মিটার বেগে উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। বলটি মাটিতে আঘাত করার সাথে বলটি মাটিতে আঘাত করার সময় মাটির সাথে এত সংস্পর্শে থাকলে মাটি কর্তৃক সংস্পর্শে, মাটির সাথে সংস্পর্শে কি বের করতে বলছে বলো আগে, তারপর অঙ্ক আগে। অঙ্ক তো সহজ রে, যত বড় প্রশ্ন লিখছি একটা অঙ্ক আরো সব তাড়াতাড়ি হয়, কিন্তু আমাদের হচ্ছে ওই একটা সমস্যা থাকে যায়, সেটার জন্য আর কি প্রশ্নটা তুলে তুলে করা। এটুকু একটু মিশালাম না, রেখে দিলাম। বলো কি বের করতে হবে? এফ বের করতে হবে। কি হবে, পজিটিভ না নেগেটিভ হবে? নেগেটিভ হবে কেন? মাটি কর্তৃক বলের উপর, তাই না? বোঝা গেছে কথা? মাটি কর্তৃক বলছে না? প্রশ্ন দেখো তো, মাটি কর্তৃক বলছে না? মাটি কর্তৃক বলটিতে প্রযুক্ত ঘাত বল কত বের করতে হবে, তাহলে বের করো। ঠিক আছে, অ্যান্সার নেগেটিভ হবে, আমি করে দিচ্ছি, তারপর আগে নিজে নিজে একটু চেষ্টা করো, খালি আমার আশায় বসে থাকবে। একটু নিজে নিজে করো, তারপর আমিও করে দিচ্ছি। মাটির সাথে 15 কি? মাটির সাথে এত 15 মিলি সেকেন্ড, এটা মানে মিটার সেকেন্ড হয়, কখনো দেখছো? আজ পর্যন্ত কোনো জায়গায় দেখছো মিটার সেকেন্ড হয়? আমি তো আজ পর্যন্ত দেখিনি যে মিটার সেকেন্ড দিয়ে কি হয়। ওটা মিলি সেকেন্ড সংস্পর্শে থাকলে। তোমরা করো, আমি একটু ছবি আঁকানো আগে চেষ্টা করি, আগে ছবি আঁকাই। ছবি না আঁকালে তো অঙ্ক করাটা একটু টাফই হয়ে যায়। দেখো 10 মিটার উপর থেকে বস্তুটা পড়তেছে, তার মানে 10 মিটার উপর থেকে যখন বস্তুটা পড়ে, তাহলে মাটিতে যখন পড়বে তখন সেই মুহূর্তে তার একটা বেগ থাকবে। বেগ বের করার সূত্র হলো, তোমরা সবাই জানো, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস হলো কত 2gh, নিচের দিকে পড়তেছে, তার মানে জি এর মান প্লাস, আর ভি নট এর মান হলো তোমার হলো কত 0, ঠিক আছে। আর ভর দেওয়া আছে কত 250 গ্রাম দেওয়া আছে না, তো ওটা পরে দেখতেছি আমরা, এটা বল, এটা ঠিক আছে। তাহলে এই পয়েন্টের বেগ কত আসে সেটা আগে বের করো, কত আসে, তারপর ব্যাক করবে হলো কত, এটা হলো ভি নট হবে। যাই হোক, আমরা পরে লিখতেছি, ভি ইকুয়ালস টু -5 মিটার পার সেকেন্ড। এটা বলো কত আসে, মাটিতে আঘাত করার সময় বেগ কত? চোদ্দ মিটার পার সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। মাটিতে আঘাত করার সময় বেগ হলো 14 মিটার পার সেকেন্ড আসবে। ভি এর মান 14 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আসে হলো তোমার হলো 14 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর এখন তাহলে দেখো, মাটিতে স্পর্শ করার আগ মুহূর্তের বেগ এটা, আমরা সেটাকে ভি নট দ্বারা প্রকাশ করি, আর এগুলো বাদ দিই। এবার আসো অঙ্ক সেটআপের ভিতর। এটা হলো আদি বেগ, এই বেগে মাটিকে আঘাত করতেছে, আর এই বেগে মাটি থেকে কত ব্যাক করছে হলো কত 5। আমাকে কি বের করতে হবে, ঘাত বল এফ বের করতে হবে। তাহলে চলো এখন এফ বের করবো কিভাবে।
এফ এখন কিভাবে বের করা যায়? অনেক উপায় বের করা যায়। আমরা এখন এফ বের করবো। তা আমরা কি কি জানি বলো? জে ইজ ইকুয়ালস টু হলো কত তোমার এফ ইন্টু হলো কত তোমার ডিটি, তাই না? আবার জে সমান কি লেখা যায়? ভরবেগের পরিবর্তন। তাহলে এখন ডিটি দ্বারা এই পাশে ভাগ করে দাও, তাহলে এফ ইজ ইকুয়ালস টু ডেল্টা। ঠিক আছে, তাহলে এখন ডেল্টা টির বদলে কি লেখা যায়? ভরবেগের পরিবর্তন না? হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে করো কত আসে। দেখো তো আর কারো কি আসছে? অ্যান্সার কি মাইনাস দিয়ে হচ্ছে তাহলে না? আর যদি প্রশ্নে এভাবে বলতো বল কর্তৃক মাটির উপর প্রযুক্ত ঘাত বল কত, তাহলে কি হইতো বলো? প্রশ্ন যদি এভাবে বলতো বল কর্তৃক মাটির উপর, তাহলে প্রশ্ন যদি বলে দেওয়া থাকতো বল কর্তৃক মাটির উপর, তাহলে অ্যান্সার কি হতো? যা আছে তাই হবে, খালি প্লাস হয়ে যাবে। বল কর্তৃক মাটির উপর, এখানে মাটি কর্তৃক বলের উপর বলছে, আর ওখানে আসলে বল কর্তৃক হবে। ঠিক আছে, তো এল এর অ্যান্সারটা আমাদের কত আসছে? 316 নাকি মাইনাস 316 কিছু একটা হবে হয়তো বা এত নিউটন। তো নোটে এই অঙ্কটা একটু ভুল করে দেওয়া আছে, তোমরা একটু এটা কারেকশন করে নিও। আমি ছবি দেবো গ্রুপে, এটা একটু কারেকশন করে নিও। নোটে হলো ভি নট কে 0 ধরে করা হয়েছিল। ঠিক আছে, ওইটা কালকে যে চোখে পড়লো, তো যাই হোক এটা একটু কারেকশন করে নিও, নোটে এটা ভুল আছে। এবার আসো তার ডেলটির মানে রে এটা 15 মিলি সেকেন্ড বলে দিলাম না? 15 ms মানে কি? ডেল এস এর মান হচ্ছিল তোমার 15 মিলি সেকেন্ড, তাহলে ছিল 15 ইন্টু 10⁻³ হলো -3 সেকেন্ড। ওটা মিলি সেকেন্ড বললাম না? ms মানে মিলি সেকেন্ড বুঝায়। আসো তারপরের অঙ্কটা করি। এই পরের অঙ্কটা ঢাকা বোর্ড 2017 সালে আসছিল, এমসিকিউতে আসছিল। তো আমি আসলে অবাক হয়ে গেছিলাম এই অঙ্ক কেমনি এমসিকিউতে দেয়, কারণ অঙ্কটা একটু বড়। তারপর দিছে, এখন আর কিছু করার তো নাই, তাই না? আচ্ছা চলো তাহলে আমরা একটু অঙ্কটা তুলি। এটা হলো তোমাদের ম্যাথে নোটের 15 নাম্বার। একটু বোঝার চেষ্টা করবা, কারণ অঙ্কটা একটু কঠিন আছে, কিন্তু মজার আছে অঙ্কটা।
আচ্ছা দেখো, 10⁻² মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি অনুভূমিক পাইপ হতে 15 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে, মানে তাহলে হচ্ছিল এই যে ভূমি বরাবর আমরা হচ্ছিল যে বাসা বাড়িতে যখন দেয়ালে পানি দেই ওই রকম কেস হবে হয়তো, বা এই যে দেয়ালে পানি দিচ্ছে হয়তো পাইপ দিয়ে, পানি নির্গত হয়ে খুব কাছে অবস্থিত একটু দেয়ালে আঘাত করছে, দেয়াল থেকে পানি ফিরে আসছে না। দেখবে যে দেয়ালে যখন পানি দেওয়া হয় খুব একটা পানি ফিরে আসে না, যখন বাসা বাড়িতে যখন বিল্ডিং গুলো করতেছে দেয়ালে যখন পানি দেয় দেখবে যে পানি ফিরে আসতেছে না, হয়তো বা ওই নলের মুখটাকে চিপ দিয়ে চিকন যদি করা হয় একটা প্রচন্ড ফোর্স তৈরি হয়, ওটাতে হয়তো কিছু পানি ছিটকে চতুর্দিকে চলে যায়, তাও হয়তো সোজাসুজি খারাপ সামন দিকে তোমার ব্যাক করবে এমন কিন্তু কথা হয় না ওইভাবে। যাই হোক, তো আমাদের এরকম পানি ফিরে আসতে বলেনি, ঠিক আছে। ধরে নিয়ে পানি কর্তৃক দেয়ালে প্রযুক্ত বল নির্ণয় করতে হবে। বলো কি বের করতে হবে, প্লাস হবে না মাইনাস হবে? আগে এটা হিসাব, প্লাস হবে তারপর প্লাস হবে না? পানি কর্তৃক দেয়ালের উপর বলছে, দেয়াল কর্তৃক তো পানি বলেনি, ঠিক আছে, কথা বোঝা গেছে কি আমার? আচ্ছা, তার মানে এখানে আরেকটা জিনিস আমাকে একটু বুঝাও, না হয় তুমি বললে এটা প্লাস, ওকে ফাইন, সমস্যা নাই। এখানে দেখো খুব কাছে অবস্থিত একটি দেয়াল বলছে, তাই না? মানে হচ্ছিল এই যে নলের মুখ থেকে যে দেয়াল, ঠিক আছে, খুব একটা ডিস্টেন্স নাই, খুব কাছাকাছি অবস্থায় আছে। কেন খুব কাছে অবস্থায় কেন বলছে? দূরে বললে সমস্যা কি ছিল? পানি কি বেঁকে যেতে পারে নাকি? পানি বাড়তে পারে না রে। নল থেকে যখন পানিটা বের হয় তখন কি হবে? এরকম করে যখন বের হবে তখন আস্তে করে একটা প্রাস শেপ হবে না? তখন আবার প্রাস করা লাগবে, ঠিক আছে। এই জন্য কাছাকাছি ডিস্টেন্স দিচ্ছে। দেখছো প্রশ্নের ভিতর কোনো ফাঁক ফুকর রাখেনি, প্রশ্নের ভিতর মোটামুটি একটা ভালো একটা কনসেপ্ট দিয়েই করছে। তো আমরা এটা করার সময় আগে একটু করি, ছবি আঁকাই নেই, দেখি আগে ছবিতে কি কি করা যায়। আগে ছবি আঁকানোর চেষ্টা করবো সবসময়, আর এটা একটু ছবি লাগবে, তার কারণ আছে, এত ডাটাই দেওয়া নাই অনেকগুলা। এটা হলো তোমার নল, এটা হলো ক্ষেত্রফল, এর মান দেওয়া আছে। নল দেখতে কিরকম হয় রে? পাইপ দেখতে কিরকম শেপ? সিলিন্ডার আকৃতি, ঠিক আছে। চোং বলা হয় বাংলায়, না? চোং আকৃতি। তাহলে চোং এর ক্ষেত্রফল না আয়তন কত হয়? আয়তন কত চোং এর? পাই আর স্কয়ার এল। এইচ বললো না, এইচও হয়, কিন্তু আসলে সিলিন্ডারের সবসময় উচ্চতা যদি মাটিতে ফ্ল্যাট হয়ে পড়ে থাকে, এই যে এটাই তো তোমার সিলিন্ডার, এটা যদি এইভাবে থাকে তখন তার উচ্চতা হচ্ছে না, তখন হচ্ছে তার কি দৈর্ঘ্য। আর এই অবস্থায় রাখলে তখন হবে উচ্চতা। তো সবসময় পাই আর স্কয়ার এল বলাটাই বেটার। আচ্ছা, তো যাই হোক, এখন এখানে একটা কাছাকাছি অবস্থিত একটা কি আছে? দেয়াল আছে। এই যে দেয়াল, কাছাকাছি অবস্থিত একটা কি দেয়াল আছে। তাহলে এখান থেকে মনে করো যে নীল কালারের পানি বেরোচ্ছে, কালারফুল পানি। এই যে কালারফুল পানিগুলো বের হচ্ছে, এই পানিগুলো বের হয়ে দেয়ালকে আঘাত করতেছে। কত বেগে বের হচ্ছে সেই বেগটাও দেওয়া আছে, ভি নট এর মান দেওয়া আছে হলো কত? 15 মিটার 5 সেকেন্ড বেগে দেয়ালকে আঘাত করতেছে। এবং দেয়াল থেকে কিন্তু তোমার ছিল ব্যাক করতেছে না। পানি কি ব্যাক করতেছে না? হওয়ার কারণে শেষ বেগ হলো কত তোমার? 0। ব্যাক করতেছে না, দেয়াল ঘেঁষেই হয়তো পড়ে যাচ্ছে, যেহেতু ব্যাক করতেছে না তার মানে হচ্ছে তার শেষ বেগ 0। আমার অঙ্কের সুবিধার্থে আমি ধরে দিলাম এই নলের মুখ থেকে এই পাইপ পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এই দেয়াল পর্যন্ত যতটুকু ডিস্টেন্স সেটা হলো এল। এটা ধরে নিলাম নলের মুখ থেকে দেয়াল পর্যন্ত ডিস্টেন্স হলো এল, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যখন বের করতে বলছিল কি প্রযুক্ত বল বের করতে বলছে, তাহলে আমাদের J is equals to F into dt, তাই না? তো F বের করতে গেলে আমাদের dt মানে টাইমটা তোমার ফ্যাক্টর, টাইমটা তোমার লাগবে, কিন্তু টাইম দেওয়া নাই, এখানে সময় দেওয়া নাই। খেয়াল করছো? সময় দেওয়া নাই। আবার তুমি হয়তো ভাবতে ভাই F equal to m এ নিয়ে করবো, ত্বরণ বের করতে গেলে আবার তোমার ওই সেম কাহিনী করতে হবে। ত্বরণ বের করতে গেলেও ওই তোমার ত্বরণের জন্য আবার v minus v naught divided by t লাগবে, t দেওয়া নাই। আবার m হলো কেজি, এম এর একক হলো ভর, পানির ভরও তোমার দেওয়া নাই প্রশ্নে, ঠিক আছে। তার মানে আমাদের এই প্রসেসে হচ্ছে না, আমাদের একটু চিন্তা করে করতে হবে। আসো আমরা একটু চিন্তা করি। আমাদের বল বের করার সূত্র হলো কত?
এফ ইকুয়ালস টু কত এম এ। খুবই কাজের একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এটা কনসেপ্টটা একটু মাথায় রাখবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গুলোর ক্ষেত্রে দেখা যায় যে টুকটাক হুটহাট এগুলো চলে আসে। আর এম ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়াল টু এম এ সমান লেখা যায় হলো ডি বিভাগ হলো কত ডিটি। টি এর সাপেক্ষে যদি তুমি হচ্ছে বেগকে ডিফারেন্সিয়েট করো তাহলে তোমার কি পাবা, ত্বরণ পাবা। ঠিক আছে, এটা কিন্তু লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এখন যাই হোক, আমরা না হয় বেগের একটা পরিবর্তন, উপরে না হয় বেগের একটা পরিবর্তন আমরা সবাই জানি, সেটা লেখা যায় কত এম ভি মাইনাস হলো কত ভি নট ডিভাইডেড বাই হলো কত ডিটি। মানে উপরে হলো কোটিদ্বয় অন্তর, নিচে হলো ভুজদ্বয় অন্তর। কোটিদ্বয় অন্তর হলো বেগ, এই বেগের পরিবর্তনটা হলো কত ভি মাইনাস হলো কত ভি নট। তো ভি নট এর মান 15 জানো, ভি এর নট এর মান হলো, ভি এর মান হলো 0, এটা জানো, কোনো সমস্যা নাই। ডিটির মানটা জানো না, একটু বের করতেছি আমরা, ওটা বের করব। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো যে পানির যে ভর, যে কয় কেজি পানি, এই ভরটা অ্যাবসেন্ট এখানে। ঠিক আছে, ভরটাও বের করতে হবে তোমাকে। তাহলে এখন আসো ভর কিভাবে বের করব। আমরা সব সময় ভর বের করতে গেলে রো ভি নিয়ে কাজ করি, ঘনত্ব ইনটু কত আয়তন। তো পানির ঘনত্ব সবাই জানে 1000, আর আয়তনটা কি তাহলে হচ্ছে, এই জন্য তোমাদের সিলিন্ডার বললাম। পানির নল থেকে যখন পানিটা বেরোচ্ছে, ওই নলের ভিতর থেকে যে পানিটা বেরোচ্ছে ওটা দেখতেও কিন্তু সিলিন্ডার। তোমরা ট্যাপ খোলো, ট্যাপটা যখন ছুঁয়ে ছাড়া দিলা তখন যে পানিটা বেরোচ্ছে দেখবে এটা গোল আকারে পানিটা কিন্তু বের হয়ে পড়তেছে। ঠিক আছে, তার মানে ওটা কিন্তু এই যে নল আকারে তোমার আসলে পানিটা পড়তেছে, তার মানে ওটা তোমার একটা সিলিন্ডার শেপ। তাহলে এখন আমাকে বলো এইখান থেকে এইটুকু হলো কত তোমার পানি, এইটুকুর হলো তোমার দৈর্ঘ্য দেওয়া আছে, আর এটা হলো তোমার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আয়তন সমান কি লেখা যায়, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে সেই হিসাবে আমরা আয়তন সমান লিখতে পারি এ এল। আবার এ সমান লেখা যায় পাই আর স্কয়ার, যদি তুমি দেওয়া থাকতো, কিন্তু আমার দরকার নাই এটা লেখা, কারণ ক্ষেত্রফল ডিরেক্টলি তোমার অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, যদি ক্ষেত্রফলের মান না দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার ধরে করতাম, কিন্তু আমার যেহেতু দেওয়া আছে সেজন্য আমি আয়তন সমান ডিরেক্টলি লিখলাম এ এল। বলো এ পর্যন্ত বুঝতে পারছো না পারোনি? পানির ভর বের করা বোঝা গেছে? পানির ভর বোঝা গেছে তো? কেন কিভাবে বের করলাম? তাহলে নিয়ে এসে এখন বসাই দাও, পানির ভরটাকে নিয়ে এসে এখানে তাহলে বসাই দাও। রো এ এল। আচ্ছা, এই ডিটিটাকে আমরা আসলে এইখানে না লিখে একটু এইখানে লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে একটু বুঝাও, আমি এইটুকু আসলে মিশাই দিচ্ছি। বেগ সমান কি লেখা যায়? সবাই জানে এস ভাগ হলো কত টি। সবাই জানে বেগ সমান কি লেখা যায়, এস বাই হলো টি। এই ক্ষেত্রে এস হলো কোনটা, দূরত্ব হলো সরণ হলো এ, তাহলে সরণ এস ইকুয়ালস টু এল না? এই যে এই অঙ্কের জন্য, এই যে এখান থেকে পানি শুরু করছে যাত্রা, এখান থেকে মুখ থেকে পানি বের হয় দেয়ালে যা লাগছে, তাহলে সরণ হলো কত এল। ঠিক আছে, আর সময় হলো কত, সময় হলো তোমার ডিটি, এই যে ক্ষুদ্র সময়ের জন্য যে অনেক সময় কম ব্যবধান লাগছে। তাহলে আমাদের বেগ সমান লেখা যাবে এল ডিভাইডেড বাই হলো কত ডিটি। দেখো বুঝতে পারছো কিনা? অনেকে আবার ভাববে যে ভাই আপনি ভি নট কেন দিলেন, আমি যদি ভি নিতাম, ভি এর মান তো 0 রে, শেষ বেগ তো 0 দেওয়াই আছে। তো এটা কি বোঝা গেছে কেন আমি বেগ নিলাম, বেগ কিভাবে নিলাম? তাহলে আমাদের এখন এইখানে এটার বদলে বসানো যায় হলো তোমার কত ভি নট বসানো যায়। তাহলে বসাই দাও এখন রো এ ভি নট, ভি মাইনাস হলো ভি নট। রোর মান হলো 1000 ইন্টু এর মান হলো কত 10⁻⁻2 ইন্টু ভি নট এর মান হলো কত 15, আর ভি এর মান হলো 0 মাইনাস হলো 15। তাহলে দেখো তো ক্যালকুলেট করে কত আছে অ্যান্সার। মাইনাস 2250। আর কারু ওটাই আসছে অ্যান্সার হয়েছে। তাহলে এখন লেখো কথাটা, তাহলে এখন লেখো এইটাকে, তাহলে আগে লেখো, এখন নিচে লেখো অতএব দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল এত নিউটন। দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল মাইনাস 2250 নিউটন। আগে কথাটা লেখো, একটু সাদা গোছায় লেখো যে দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল
দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল, দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল -2250 নিউটন, -2250 নিউটন। আরেকবার বলতেছি, দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল, দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল -2250 নিউটন, -2250 নিউটন। অতএব পানি কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল, পানি কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল, আমি জাস্ট এখানে একটু লিখে দেই, অ্যান্সারটা কি লিখবা, এই যে এখান থেকে পানি কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল, দেয়ালে প্রযুক্ত বল মাইনাস দিয়ে -2250 ইকুয়াল টু, ঠিক আছে, এটা হলো তোমার অ্যান্সার। তো বোঝা গেছে কি? কারো কোনো কনফিউশন প্রশ্ন থাকলে বলো।